নমস্কার, আপনাদের স্বাগত জানাই বাজেট 24-এ। একটু আগেই নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন, আর সেই বাজেট যতই অন্তর্বর্তী বাজেট হোক বা ইন্টারিম বাজেট হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেশের পক্ষে। তার কারণ এই 2024-এই লোকসভা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগে ঠিক কোন কোন বিষয়গুলোতে কোন কোন এরিয়াগুলোর দিকে নজর রাখেন ফাইন্যান্স মিনিস্টার, সেদিকে আমাদের অবশ্যই নজর ছিল। এবং সেই নজর রাখতে গিয়ে দেখা গেল, যেটা আমরা বাজেট পেশের আগে আলোচনা করছিলাম, সেই আলোচনার মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছিল সেই বিষয়গুলোর দিকেই বিশেষভাবে নজর দেওয়া হলো। যেমন আমি অবশ্যই বলবো যে নির্মলা সীতারামনজি তার বক্তব্য শুরু করলেন যখন, অবশ্যই একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে তার যে 2 ঘন্টা 42 মিনিটের রেকর্ডটি রয়েছে, আজকে সেই রেকর্ডটি তিনি ভাঙেননি। 1 ঘন্টার কম সময়ের মধ্যেই তিনি তার বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্যের মধ্যে ফোকাস ছিল অবশ্যই দেশের উন্নয়ন, অর্থাৎ দেশ ঠিক কোন পথে এগিয়ে যেতে চলেছে সেই দিশাটা দেখানোর চেষ্টা করেছেন তিনি। এবং সেই সঙ্গে সঙ্গে তার বক্তব্য শুরু করেছেন, যে বিষয়টা বলছিলাম, বক্তব্য শুরুই করেছেন সেই জায়গাটি নিয়ে, অর্থাৎ 4টি কাস্টের কথা বলেছেন তিনি। সেই 4টি জাতি, গরিব, মহিলা, যুবা, অন্নদাতা, অর্থাৎ কৃষকদের কথা। ঠিক সেই বিষয়গুলোই, যে বিষয়গুলোর দিকে প্রধানমন্ত্রী মোদী এর আগেই ফোকাস করেছেন, সেই ফোকাস থেকে নড়ে যাননি নির্মলা সীতারামন তার বাজেটে। সেই প্রত্যেক ছত্রছত্রেই কিন্তু সেই বিষয়টা উঠে আসছে। তবে হ্যাঁ, আয়কর দাতাদের জন্য কোনো এক্সট্রা সুখবর নেই। নো অ্যানাউন্সমেন্ট ফর ট্যাক্স পেয়ার্স বলে দিয়েছেন পরিষ্কার আজ নির্মলা সীতারামন। অর্থাৎ ট্যাক্স পেয়ারদের যা যা ট্যাক্স দিতে হচ্ছিল, যেরকম দিতে হচ্ছিল, যে আয়কর দিতে হচ্ছিল, সেই আয়কর সেই রকমই থাকছে, অপরিবর্তিত থাকছে। আমরা বলেছিলাম যে কোনো সংস্কারের পথে হয়তো তেমনভাবে হাঁটবে না সরকার, এই বাজেটে হয়তো তেমন দিশা দেখতে পাওয়া যাবে না, কিন্তু সেই সংস্কারের দিকেও কিন্তু নজর রাখা হয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল কলেজ, স্বাস্থ্য ক্ষেত্রের কথা বারবার উঠে আসছিল। বিরোধীদের তরফ থেকে বারবার এই অভিযোগ করা হয়েছে যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে খরচ কমিয়ে দেওয়া, খরচ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই খরচ বরাদ্দের বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করেছে সরকার, এবং বেশ কিছু অতিরিক্ত মেডিকেল কলেজ, আরও বেশি মেডিকেল কলেজ যাতে স্থাপন করা যায়, তার কথাও বলেছেন আজ নির্মলা সীতারামন। কোন কোন দিকগুলোর দিকে কোন কোন দিশা ঠিক দেখালো এই বাজেট, এই অন্তর্বর্তী বাজেট, সেটাই একটু আলোচনা করব আমরা পরবর্তী 45 মিনিটের মধ্যে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা আমাদের আলোচনায় আগেও ছিলেন। রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আরও একবার। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর প্রণাম ধর, স্বাগত জানাই ডক্টর ধর আপনাকে। আমি আসবো আলোচনায়, ঠিক কি দিশা দেখতে পাওয়া গেল সেটাই একটুখানি জানবার চেষ্টা করব। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। নীলাদ্রি। আমি বলবো একটু অসাধারণ বাজেট। নির্বাচনের আগে বাজেটে সাধারণত দেখা যায় বিভিন্ন রকম পপুলি স্কিম দিয়ে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা, যার কথা গতকালে আপনাদের প্রোগ্রামে কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন। কংগ্রেস আমলে এরকম হতো বলেই সম্ভবত তিনি বলেছিলেন, এবং এর মধ্যে দিয়ে একটা এতে অর্থনীতির কোনো দীর্ঘমেয়াদী কোনো লাভ হয় না, কিন্তু মানুষকে, ভোটারদের একটা আকর্ষণ করার প্রবণতা দেখা যায়। যেটা আমার ভালো লেগেছে, নির্মলা সীতারামন এই ধরনের প্রবণতা থেকে সম্পূর্ণ আলাদা থেকেছেন। কোন রকম ট্যাক্স ইনসেন্টিভ দিতে চাননি, যার ফলে একটা সাময়িকভাবে ভোটারদের মনে হতে পারে তারা অনেক কিছু পাচ্ছেন। কিন্তু যেটা তার থেকেও গুরুত্বপূর্ণ, আমি গতকালের অনুষ্ঠানেই বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে গ্রোথের 3টে ইঞ্জিন আছে। একটা হচ্ছে কনজাম্পশন ডিমান্ড, একটা হচ্ছে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট। প্রথম দুটো ইঞ্জিন খুব সচল থাকলো, এই প্রাইভেট ইনভেস্টমেন্টের ইঞ্জিনটা ততটা সচল নয়। নির্মলা সীতারামন যেটা করেছেন, আগামী বছর ফিসকাল ডেফিসিটের টার্গেট রেখেছেন 5.1%, যেটা এস্টিমেটের থেকে অনেকটা কম। ফিসকাল ডেফিসিটের টার্গেটটা কম রাখার অর্থ কি? অর্থ হচ্ছে গভর্নমেন্ট বাজার থেকে কম টাকা সুদ বড় করবে। গভর্নমেন্ট যদি ধার নেয় বাজার থেকে কম টাকা, তার ফলে কি হবে? বাজারে ইন্টারেস্ট রেট কমবে। বাজারে যদি ইন্টারেস্ট রেট কমে, তাহলে প্রাইভেট প্লেয়াররা বাজার থেকে তাদের টাকা তুলতে সুবিধা হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি বন্ডের ইন্টারেস্ট রেট কমে, শেয়ার মার্কেট আরো তেজি হবে, ফলে শেয়ার মার্কেট থেকেও টাকা তোলা অনেক সহজ হয়ে যাবে। তার ফলে এই একটি পদক্ষেপের মাধ্যমে তিনি কিন্তু ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনছেন, যার ফলে লেন্ডিং রেটও কমবে, ব্যাংক অনেক কম রেটে লোন দিতে পারবে, অনেক কম রেটে লোন দিতে পারবে, এবং এর ফলে অর্থনীতি আরো তেজি হবে, এবং প্রাইভেট ইনভেস্টমেন্টের যে ইঞ্জিনটা অতটা সচল নয়, সেটা সচল হতে সাহায্য করবে।
এটা যুগান্তকারী বাজেট এই কারণে বলছি, একটা ইলেকশন ইয়ারে দাঁড়িয়ে, ইলেকশন যেখানে সামনে 2-3 মাস আগে, তখন তিনি খরচা না বাড়িয়ে ফিসকাল ডেফিসিটকে 5.1% ধরে রাখতে পারছেন। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারে যে বিনিয়োগ করাটা সরকার শুরু করেছিল, অর্থাৎ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, সেটাকেও তিনি সচল রেখেছেন। অর্থাৎ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট থাকবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট তার যা করার চেষ্টা করছেন সেটা বাড়ানোর চেষ্টা করছেন। এটা যুগান্তকারী বাজেট আমি বলবো। এটা প্রমাণ করে নরেন্দ্র মোদীর সরকার ফিরে আসবে, এটা নিশ্চিত। তাই ভোটারদের প্রলুব্ধ করার কোনো পদক্ষেপের প্রয়োজন হয়নি। অর্থনৈতিক দীর্ঘমেয়াদী যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটা যাতে সাস্টেনেবল হয় তার দিকে তিনি নজর দিয়েছেন, বৃদ্ধির হারটাকে আরো বাড়াতে চেয়েছেন। নির্মলা সীতারামন কিন্তু এই ইঙ্গিতটাও দিয়েছেন যে জুলাই মাসে আবার তারা ফুল বাজেট অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন, অর্থাৎ তাদের সরকার যে আসতে চলেছে সেই বিষয়ে তিনি নিশ্চিত। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়ের কথা উল্লেখ করব, সেটা হচ্ছে জিডিপির একটা নতুন সংজ্ঞা আজকে পাওয়া গেল নির্মলা সীতারামনের বক্তব্যে, বাজেট বক্তব্যে। সেটা হচ্ছে জিডিপি, জি ফর গভর্নেন্স, ডি ফর ডেভেলপমেন্ট, পি ফর পারফরমেন্স। অর্থাৎ তাদের সরকার সেই দিকেই নজর রেখেছেন, জিডিপি আপনার থেকেই বাড়বে, এই ইঙ্গিতটাও তিনি দিয়েছেন। আমি ঠিক সেই জায়গা থেকে ডক্টর প্রণাম ধরের কাছে যাব। ঠিক বাজেট থেকে কি দিশা পাওয়া গেল, নাকি কোনো দিশা পাওয়া গেল না? ডক্টর ধর। আগেও বলেছিলাম, প্রথম পর্বে বলেছিলাম যে বর্তমান সরকারের যে ক্ষমতায় আসার পর থেকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একেবারে উচ্চবৃত্ত, আর একটা হচ্ছে মধ্য এবং নিম্নবৃত্ত। তো চিরকালই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের অভাব, তাই আমরা সুন্দর জিনিস দেখতে পেলাম, কোনো ট্যাক্স রিজাইমের চেঞ্জ হলো না। যেগুলো আশা করেছিলাম আমরা, যে স্বাস্থ্য বীমা বা আয়করের ছাড়, সেগুলো না রেখে কতগুলো গোল গোল কথা, ওই চমক, এটাও আবার ওই যেহেতু নির্বাচন সামনে রেখে কতগুলো ঘোষণা, এবং সেই ঘোষণার মধ্যে একটা হয়েছে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, যে ইলেকট্রিক ভেহিকল তার ডেভেলপমেন্ট এবং সাপোর্ট দেবে গভর্নমেন্ট। আর একটা হচ্ছে অচিরাচরিত শক্তি, অর্থাৎ অন্যরকম শক্তি, যেগুলো বায়োগ্যাস, বায়োপ্লাস্টিক, সেগুলোর ইনভেস্টমেন্ট, এটা একটা ভালো দিক হয়েছে। এবং মহিলাদের সুরক্ষার জন্য যে অ্যানাউন্সমেন্ট, সেটাও কিন্তু সদর্থক। সবটাই তো নেগেটিভ কথা বলার নয়, কিন্তু যেগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম যে সাধারণ মানুষের জন্য কিছু জনমুখী প্রকল্প, সেগুলো ঘোষিত হলো না, এবং বিশেষত কর ছাড় হলো না। এটা কিন্তু সাধারণ মানুষ বিশেষভাবে আশাহত হলেন। একটু মনে করিয়ে দিই, 78 লক্ষ মানুষ কিন্তু ট্যাক্স পেয়ার, এবং ট্যাক্স এই প্রাথমিক পর্বে নীলাদ্রি বাবু আমার সঙ্গে একমত ছিলেন যে সাধারণ মানুষকে তাদের আয়কে সমর্থিত সূত্রে নিয়ে আসা, অর্থাৎ ট্যাক্সের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু মানে ট্যাক্স রিজাইমের চেঞ্জেস, তাতে দুটো জিনিস হলো। একটা কিন্তু জিএসটিরও কোনো সংশোধিত হার ঘোষিত হলো না, অর্থাৎ বর্ধিত করের হারই থেকে গেল। আর আয়করের কোনো ছাড়ও ঘোষিত হলো না। কিছু কিছু জিনিস ধাঁধার মতো রয়ে গেল, যে ওই যে বলেছিলাম স্বাস্থ্য বীমা, তার ক্ষেত্রে হাইয়েস্ট জিএসটি ব্র্যাকেট, অথচ কোনো বিশেষ ছাড় ঘোষিত হলো না। বা অন্যান্য কোনো ট্যাক্স ইনসেন্টিভ বা এমএসএমই কে আরো ইনসেন্টিভাইজ করার জন্য, উজ্জীবিত করার জন্য বিশেষ কিছু ঘোষণা তো দেখতে পেলাম না। কতগুলো ঘোষণা হয়েছে যেগুলো অবশ্যই আপনারা সকলেই বুঝতে পারছেন যে ঘোষণাগুলোর সঙ্গে ওই প্রাইভেট ইনভেস্টমেন্ট, যেটা নীলাদ্রিবাবু বললেন, সেটাকে গুরুত্ব দেওয়া হলো কেন, সেটাও একটা বড় কথা হচ্ছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই দেখেছি আমি, যে ইলেকশন, সবাই দেখেছি আমরা, যে ইলেকশন ফান্ডে যারা দেন, টাকা দেন, সেটার কোনো ডিসক্লোজার করা যাবে না এবং তার কোনো ট্রান্সপারেন্সি নেই। যে যা দিচ্ছেন ইলেকশন ফান্ডে ম্যাক্সিমাম কর্পোরেট সেক্টর, এবং কর্পোরেট সেক্টর ইলেকশন ফান্ডটা আসবে কোথা থেকে? সাধারণ মানুষ থেকে বর্ধিত রেভিনিউ, এবং সেটা কোথা থেকে আসবে? যদি তাদের ইনভেস্টমেন্ট বর্ধিত না হয়, তাহলে রেভিনিউ কোথা থেকে? রিলায়েন্সের মতো মানে গোষ্ঠীর মতো কর্পোরেট কর্তারা যারা 2018-19 থেকে ফ্রিতে মানুষকে জিও দিয়েছিলেন, মনে করিয়ে দিই, তারা কিন্তু আজকে জিতে গেছেন। তারা কিন্তু বিরাট আকারে ব্যবসা করছেন, এবং এই যে বায়ো বা সিএনজি যার রমরমা আগামী দিনে আসবে বাজারে, সেটাও কিন্তু কোনো একটা বা দুটো কর্পোরেট সেক্টরকে ব্যবসা পাইয়ে দেওয়ার কৌশল। তাই আমার সবটাই মনে হচ্ছে যে বেশ কিছু প্রকল্প ঘোষণা হলো, কিন্তু ইঙ্গিতটা বেসরকারি বিনিয়োগের ওপর। যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নাই হয়, তাহলে শুধু বেসরকারি উদ্যোগের প্রাধান্যই যদি হয়, তাহলে এটা সরকারি বাজেট কেন? এটা তো বেসরকারি বাজেট বলা যেতে পারে। শিক্ষাক্ষেত্রে এত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে প্রতিদিন, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়লো না। শিক্ষাক্ষেত্রে স্কুল স্তর থেকে একেবারে পিএইচডি বা পোস্ট পিএইচডি স্তর পর্যন্ত প্রতিটা জায়গায় খোল নলচে বদলানোর কথা বলা হয়েছে।
রাজ্যগুলোকে বলা হয়েছে যে তোমরা ইমিডিয়েটলি এগুলো চেঞ্জ করো। সেই অনুযায়ী ন্যাশনাল এডুকেশন পলিসির পাশাপাশি আমাদের রাজ্যে স্টেট এডুকেশন পলিসিও ঘোষিত হয়ে গেছে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে তোমরা পরিকাঠামো পরিবর্তন করো, ন্যাকের অ্যাসেসমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বর্ধিত বাজেট এডুকেশনে কোথায়। আসলে সবটাই কিন্তু একটা দোলাচলের মধ্যে, কারণ আগামী যতই নীলাদ্রি বাবুরা বলুন যে এটা নির্বাচন কেন্দ্রিক নয়, নির্বাচনকে মাথায় রেখেই কিছু ঘোষণা। এবং নির্মলা সীতারামনের এত সাহস কি করে তাকে যে উনি নিজের পথটা চলে যাবে, এরকম তো কখনো ভাববেন না। উনি যথেষ্ট শিক্ষিত মানুষ, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই 6 বার উনি বাজেট পেশ করলেন, খুব সাবধানী বাজেট, সেখানে ঘোষণা প্রচুর আছে। আবার দেখবেন যে ইলেকশনটা মিটে যাবে, যেহেতু এটা ইন্টারিম বাজেট, এখন তো কিছুদিন বাদে সরকার ভেঙে যাবে, যখন আবার সরকার ক্ষমতায় আসবে তখন এই প্রকল্পগুলো পরিমার্জন শুরু হয়ে যাবে। সুতরাং আমার মতে সাধারণ মানুষ যে পাবেন না এটা তো জানাই ছিল, কারণ যে সরকার আছেন ক্ষমতায় তাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ অনেকটা কম। না হলে ম্যানরেগার হ্যাঁ, ডক্টর ধরের সঙ্গে বোধহয় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা অবশ্যই যোগাযোগ পুনঃস্থাপিত করবার চেষ্টা করব, কিন্তু আমি একটা বিষয় একটুখানি বলতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা আগে মানে ম্যানরেগার কিন্তু এখন হ্যাঁ আবার পেয়ে গিয়েছি, বলুন। হ্যাঁ ডক্টর ধর, প্রকল্পের কিন্তু পরিমার্জন দরকার, তাহলে মানুষ কিছু আরো কর্মসংস্থানের আশা করতে পারেন। এবং এমএসএমই প্রকল্পকে একটা বিনিয়োগের আওতায় নিয়ে আসা, এটা কিন্তু কোনো নতুন দিশা নয়, এটা পুরনো দিশার পরিমার্জন। অবশ্যই এগুলো সময়ের সঙ্গে সঙ্গে করতে হবে, কিন্তু কর্মসংস্থান যেখানে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে আমরা এত কর্মসংস্থান, প্রথমে বললেন 2 কোটি কর্মসংস্থান দেব, তারপরে বললেন এই বছরেই 10 লক্ষ কর্মসংস্থান দেব। কর্মসংস্থান কিন্তু রেভিনিউ আর্নিং এর বা আয়ের মূল উৎসকে এখন গুরুত্ব দিতে না পেরে বলা হচ্ছে যে আয় বা বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেবো। যদি হাতে টাকাই না থাকে তাহলে বিনিয়োগ করবেন কি করে? বিশেষত যুবা শক্তি যাদের হাতে এখন আয়ই নেই, তারা বিনিয়োগের উৎসটা কোথায়? তাহলে তারাও কি ওই কাটমানি বা ওই মার্জিন মানি, ওই মানে শেয়ার মার্কেটের ব্রোকারি এই সবগুলো করবেন? মানে কর্মসংস্থানের দিশা দেখাতে না পেরে বোধহয় অন্যদিকে মানুষকে ডাইভার্ট করা হচ্ছে। তা আমার তো মনে হচ্ছে এটা একেবারেই জনমুখী বাজেট হয়নি। কিছু প্রাইভেটাইজেশনের পথ খুলে দেওয়া হয়েছে এবং কিছু ঘোষণা করা হয়েছে। লিখে রাখুন, নির্বাচন পরবর্তী সরকার যদি, আশা করছি এই সরকারই ক্ষমতায় আসুন, কারণ আমি আবারও বলছি ভারতবর্ষের নাগরিক হিসেবে চাইবো যে বারবার ক্ষমতার বদল না হয়, কারণ একটা সরকার ক্ষমতায় থাকলে, এদেশে সরকার বারবার ক্ষমতার বদল হয়, সেখানে কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়ে। যে এই ইউক্রেন, রাশিয়া, শ্রীলঙ্কা এগুলো তার উদাহরণ। আমি চাইবো এই সরকারই ক্ষমতায় থাকুন, কিন্তু তাদের বোধোদয় হোক তারা জনকল্যাণকর রাষ্ট্রের আরো কিছু জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসুন, বিশেষত করদাতা এবং সাধারণ মানুষের উপযোগী আরো কিছু প্রকল্প নিয়ে আসুন। তার পাশাপাশি যে প্রকল্পগুলো আনলেন, মানে ঈশ্বরের কাছে কামনা করছি যে নির্বাচন পরবর্তী সময় যেন এই কথা আবার পাল্টে না যায়। কারণ এর আগে আমরা দেখেছি যে কৃষি বিল প্রত্যাহিত হলো, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ঘোষণা করে সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে নতুন ঘোষণা করতে হচ্ছে। আমরা দেখেছি 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি, সেগুলো পালন করা যায়নি। সেগুলো তো দেখেছি। তাই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আশা করব যে এই সরকারই আবার ক্ষমতায় আসবেন, তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি এবং আশা করব তাদের শুভবুদ্ধি মানুষের জন্য জাগরিত হবে। এবং সেটার ছাপ বোধহয়, মানে সেটার প্রভাব বোধহয় আমরা দেখতে পাবো আগামী জুলাই মাসে। ডক্টর নির্মলা সীতারামন যে বিষয়টির কথা বলেছেন যে জুলাই মাসে তারা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন, কিন্তু আমি যে প্রসঙ্গটায় একটুখানি আসতে চাইছিলাম সেটা হচ্ছে যে একেবারেই যে দরিদ্র মানুষজন, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তাদের জন্য কিছু ভাবা হয়নি বা হয় না এরকমটা কিন্তু নয়। তার বাজেটের একদম প্রথম অংশেই সেই বিষয়গুলির কথা বলেছেন ডক্টর নির্মলা সীতারামন, এবং বলেছেন সেটা হচ্ছে যে আমরা প্রি বাজেট যে আলোচনায় ছিলাম সেখানে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে 13 কোটি মানুষকে দারিদ্র সীমার বাইরে বার করে আনা গেছে। নির্মলা সীতারামন জি আজকে বলেছেন যে গত 10 বছরের মধ্যে 25 কোটি মানুষ, সংখ্যাটা খুব একটা ছোট নয়, 25 কোটি মানুষকে তাদেরকে মাল্টি ডাইমেনশনাল পভার্টির বাইরে বের করে আনা গেছে, বহুমাত্রিক
গরিবী আনা, সেই দারিদ্র্যের বাইরে তাদেরকে বের করে আনা গেছে, এটা একটা পজিটিভ জেস্টার টেনিওরটা কিন্তু 10 বছর, মানে বছরে 2.5 কোটি মাত্র, সংখ্যাটা খুব বড়ও নয়। 10 বছর, কিন্তু তবুও 140 কোটির মধ্যে যদি 25 কোটি মানুষকে দারিদ্র সীমার বাইরে বার করে নিয়ে আসা যায়, একদিনে তো হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। সেই স্লোগানটার কথা মাথায় রেখেই বোধহয় বলা যেতে পারে, নাকি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়? ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন গরিবি হাটাও, কিন্তু তার সময় কত কোটি মানুষ দারিদ্র সীমার বাইরে বেরিয়ে এসেছিলেন সেই সংখ্যান আমরা সেভাবে, সেই পরিসংখ্যান আমরা দেখতে পাই না। বর্তমান সরকারের আমলে অন্তত গত 10 বছরে আজকে জানতে পারলাম 25 কোটি মানুষ, যেখানে 140 কোটির দেশ, তারা দারিদ্র সীমার বাইরে বেরিয়ে আসছে। মোদী সরকারের বিরুদ্ধে যে অভিযোগের আঙুলটা মাঝে মাঝে ওঠে, এটা শিল্পপতিদের সরকার, হ্যাঁ নিশ্চয়ই এটা শিল্পপতিদের সরকার, কিন্তু এটা দরিদ্র মানুষেরই সরকার, মানুষেরও সরকার। কারণ শিল্পপতিদের স্বার্থ আর দরিদ্র মানুষের স্বার্থে কোনো ফারাক নেই। দেশের যদি উন্নয়ন হয়, ধরুন প্রাইভেট বিনিয়োগ, যেটা আমি দাবি করছিলাম কাল থেকে, সরকার এটা রেখেছেন দেখে আমার ভালো লাগছে, বেসরকারি বিনিয়োগ যদি বাড়ে তাহলে কি হবে? দেশে ম্যানুফ্যাকচারিং বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, মানুষের চাকরি হবে, ছোট ছোট স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রির ব্যবসা বাড়বে, তার ফলে কর্মসংস্থান হবে, তাতে সাধারণ মানুষেরই লাভ হবে। এই যে কমিউনিস্ট সুলভ একটা মানসিকতা, যে বেসরকারি বিনিয়োগকারী পুঁজিপতিদের স্বার্থ আলাদা, সাধারণ মানুষের স্বার্থ আলাদা, আর সরকার এসে চাকরি দেবে, এই চিন্তাটা মনরেগার চিন্তা, যেটা কংগ্রেসের চিন্তা, মনরেগা সুলভ চিন্তা, তার থেকে দেশকে বের করে আনার প্রয়োজন আছে। সরকারকে কেন জোর করে কর্মসংস্থান তৈরি করতে হবে? করতে হয় কারণ যথেষ্ট কর্মসংস্থান নেই, করতে হয় কারণ দুর্নীতির ফলে অনেক জায়গায় বিনিয়োগ আসে না, যেমন পশ্চিমবঙ্গে আসছে না, কিন্তু সেটা অন্য কথা। কিন্তু বর্তমান গভর্নমেন্টের ফিলোসফিটা খুব স্পষ্ট, গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। গভর্নমেন্টের কাজ ব্যবসা করা নয়, গভর্নমেন্টের কাজ পরিকাঠামো তৈরি করা। একদম একদম ঠিক। আমি নীলাদ্রি ঠিক সেই জায়গাটাতে আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কাজ, সরকারের কাজ ব্যবসা করা নয়, কিন্তু সরকারের কাজ গভর্নেন্স, এবং লেস গভর্নমেন্ট মোর গভর্নেন্স, এই কথাটা আজকে নির্মলা সীতারামনজি বলেছেন। কিন্তু সেই জায়গা থেকে সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ সামাজিক সুরক্ষা, তার ব্যবস্থা করাটা তো সরকারের দায়িত্ব। নিশ্চয়ই শান্তম, সামাজিক সুরক্ষার জন্য বহু পদক্ষেপ সরকার অতীতে নিয়েছে, বর্তমান বাজেটেও সেটা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা নিলে আবার বহু মানুষ বলতেন এটা ইলেকশন গিমিক। এই ধরনের প্রকল্পগুলো আমরা সম্ভবত দেখতে পাবো যখন সরকার যদি ফিরে আসে। অবশ্য আমার বন্ধু, অর্থনৈতিকবিদ বন্ধু, তিনি বললেন তিনি নিশ্চিত এই সরকার ফিরে আসছে, তার কনফিডেন্স শুনে আমার ভালো লাগলো। তো এই সরকার যদি ফিরে আসে, আমি এখনো যদি একটা রাখছি, তাহলে পরবর্তী বাজেটে আমরা দেখতে পাবো। কিন্তু বর্তমান বাজেটে এখানে দাঁড়িয়ে কমিটমেন্টটা কোথায়? কমিটমেন্ট এই জায়গায়, সরকার যেখানে এবছর ফিসকাল ডেফিসিট এস্টিমেটেড হচ্ছে 5.8%, সেটাকে এক ধাক্কায় 5.1% নামিয়ে আনছেন। যুগান্তকারী পদক্ষেপ আমি বলবো যে সরকারের এই ফিসকাল ডিসিপ্লিনের কমিটমেন্ট, এর অর্থ হচ্ছে সরকার ব্যবসা থেকে সরে আসছে। সরকার স্টিল তৈরি করাটা সরকারের কাজ নয়, এরোপ্লেন তৈরি করাটা সরকারের কাজ নয়। সরকারের কাজ গরিব মানুষের জন্য কাজ করা, সরকারের কাজ পরিকাঠামো তৈরি করা, সরকারের কাজ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, এগুলোই সরকারের কাজ। আর শান্তম, সরকার যখন মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিচ্ছে, সরকার যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, সরকার যখন টয়লেট তৈরি করে দিচ্ছে, সামাজিক সুরক্ষার মধ্যে সেগুলো পড়ে। সামাজিক সুরক্ষা মানে শুধু টাকা ট্রান্সফার করা নয়, কারণ টাকা ট্রান্সফার দিয়ে সব সমস্যার সমাধান হয় না। যদি ইনফ্লেশন রেট বাড়তে থাকে আর টাকা ট্রান্সফার করে সরকার, সমস্যার কোনোই সমাধান হবে না তার মধ্যে দিয়ে। সরকার কিন্তু সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সুতরাং তথাকথিত নেহেরুবিয়ান সামাজিক সুরক্ষার যে চিন্তা, তার থেকে আমি কিন্তু নীলাদ্রি, এটা একটা আশার কথা। রাইট। আমি ডক্টর প্রণাম ধরের কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের আরো একজন অতিথি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়। স্বাগত জানাই ভাস্কর আপনাকে আমাদের আলোচনায়। নমস্কার। আমি প্রণামদার কাছে আসবো পরে, কিন্তু তার আগে একবার একটু ভাস্করদার কাছে চলে যাব। সেটা হচ্ছে কিরকম দেখলেন বাজেট, কতটা আশাব্যঞ্জক হলো বাজেট? আয়করে যা সীমাটিমা ছিল সেগুলো সব অপরিবর্তিতই থাকছে, কিন্তু যে 4টি জাতির কথা প্রধানমন্ত্রী মোদী বারংবার বলেছেন, অর্থাৎ মহিলা, যুবা, দরিদ্র এবং অন্নদাতা অর্থাৎ কৃষিজীবী যারা কৃষক, তাদের দিকে ফোকাস করা গেল কি? আর সেই ফোকাসটা কি লোকসভা নির্বাচনকে সামনে রেখে? ভাস্কর, দেখুন, ভারতের অর্থমন্ত্রী মানে সব সংক্ষিপ্ততম বাজেট, মানে অধিবেশনের মধ্যে বাজেট পেশ করেছে 58 মিনিট ধরে।
ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্সটা অপরিবর্তিত রেখেও উনি কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন 22%। এবং অদ্ভুত ব্যাপারে যেটা বলা হয়েছে যে বিদেশি বিনিয়োগ অনেক কিছু হয়েছে, সেটা কোনো আত্মশ্লাঘার বিষয় নয়। আমাদের এখানে যারা আছেন সাধারণ জনগণ, তাদের কর্মসংস্থানের প্রশ্নটা কিন্তু উঠে আসেনি। যে কর্মসংস্থানের প্রশ্নটা বারবার ধরে বলা হয়েছে, কোনো কর্মসংস্থান বা কোনো চাকরি, হ্যাঁ একটা দিক বলতে পারেন যে আগে ওই নরেন্দ্র মোদী 2 কোটি চাকরির কথা বলেছিলেন, এখানে হয়তো মানে অর্থমন্ত্রী কোনো চাকরির কথা বলেননি, এইটুকু অন্তত উনি পারবেন না চাকরি দিতে বা কর্মসংস্থানের প্রশ্নে, সেটা অন্তত উনি স্বীকার করেছেন। কিন্তু আমাদের বাজেটে যেটা থাকে গৃহ ঋণের ক্ষেত্রে দেখছি আমরা ইন্টারেস্ট বাড়ছে। তো রুটি কাপড়া মাকানের যে বিষয়টা, সেখানে আমরা দেখতে পেলাম যে বিদেশি বিনিয়োগের যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে আত্মশ্লাঘার প্রশ্নটা উনি তুলে ধরেছেন, কিন্তু সেটা আত্মশ্লাঘার বিষয় নয়। আমাদের স্বনির্ভর ভারতের কি উদ্দেশ্য বিদেশি বিনিয়োগের বাড়তি বা বৃদ্ধি? এটা তো আমি জানি না। সুতরাং এই আত্মনির্ভর ভারতটা বিদেশি বিনিয়োগের উপর দাঁড়িয়ে আছে, এটাই আমরা দেখতে পাচ্ছি ওনাদের স্পিচ অনুযায়ী। কোনো দিশা আসেনি, আপনি এখানে কোনো দিশা আসেনি। আয়করের পরিবর্তন করা দরকার। আমরা দেখেছি যে গত বছর বহু কর্পোরেটকে তাদের ঋণ মাফ করা হয়েছে, কিন্তু সাধারণ ব্যক্তিদের আপনার হাউস বিল্ডিং লোন থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যবসায়িক লোন, ছোটখাটো ব্যবসায়ীদের সেসবগুলো কিন্তু মাফ করা হয়নি। সুতরাং ব্যাংকের যে ব্যাড ডেট রাইট অফ করা হয়েছে সেগুলো বড় শিল্পপতিদের কথা ভেবে, এবং কর্পোরেট ট্যাক্স রিডিউস করে 22% করা হয়েছে, সেটাও বড় শিল্পপতিদের কথা ভেবে। সাধারণ মানুষের কথা যে এই সরকার বলে যে সাধারণ মানুষের জন্য এই সরকার, সেই সাধারণ মানুষের কোনো সুবিধা হয়েছে এই বাজেটে? যারা বাজেট দেখেছেন, বাজেট শুনেছেন, তারা বলতে পারবেন না। ইতিমধ্যেই আমরা যে একটা সূচক থাকে শেয়ার মার্কেট, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শেয়ার মার্কেট কে অস্বীকার করা যায় না, সেই শেয়ার মার্কেট কিন্তু মানে নেগেটিভ রিফ্লেক্ট করেছে, তার দেখুন শেয়ার মার্কেট পড়ে গেছে। সুতরাং ভারতবর্ষের এবং আয়ের যে বিষয়টা, মানে আমাদের ইনকাম কোথা থেকে হবে সে বিষয়টাও কিন্তু বলা হয়নি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার ক্ষেত্রে আয়ের সংস্থান কোথায় করা হবে? তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, এবং আগে জানতাম যে 2030-কে লক্ষ্য করে এগোচ্ছেন, আজ শুনতে পেলাম 2047-কে লক্ষ্য করে। আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা, আপনি বেঁচে থাকবেন কিনা। 2047-কে লক্ষ্য করে আজকে বাজেট পেশ হচ্ছে। মানে স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে আমরা সমৃদ্ধ হব, আমরা মানে এইটার যদি লক্ষ্য হয়ে থাকে 2047, তাহলে আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের এই স্বাধীনতার পরে সব থেকে বেশি যে সময় কর্মসংস্থান, মানুষ কর্মসংস্থান হারিয়েছে, মানুষের চাকরি চলে গেছে, সেই সময় কিছু না করে 2047-এর ভারতবর্ষকে স্বনির্ভর করার লক্ষ্যে যে পদক্ষেপগুলির কথা বলেছেন সেগুলি চরম অবাস্তব, এবং কোনো ডেটাই সঠিকভাবে ফিট করছে না রিয়েলিটির সঙ্গে। এখনো অব্দি এই বাজেটটাকে সাধারণ মানুষের বাজেট বলে অভিহিত করা যাচ্ছে না, এবং এটা নির্বাচনের ক্ষেত্রেও কি মানে তারা মনে করছে যে তাদের অন্যান্য এই অর্থনীতি নয়, অন্যান্য মন্দির মসজিদ ইত্যাদি রাজনীতি করে তারা হয়তো নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক প্রগতি দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যে কথাগুলো বলা, সেই কথাগুলো বলার মাধ্যমে এই সরকার নিজেদের তুলে ধরতে পারবে না। এই বাজেটের বক্তব্যটা এটা পরিষ্কার হয়েছে, আপাতত এটা বলতে। আমি আসবো অবশ্যই ভাস্করের কাছে, কিন্তু তার আগে একটু মনে করিয়ে দিতে চাই। হ্যাঁ, আমি প্রণাম ধর, হ্যাঁ আপনার কাছে আসছি যত্নধর, কিন্তু তার আগে একটুখানি বলি, সেটা হচ্ছে যে মহিলাদের জন্য যে যে ব্যবস্থাগুলো নিয়েছে এই সরকার, সেই ব্যবস্থাগুলোর কথা বলেছেন আজকে অর্থমন্ত্রী। সেই সঙ্গে সঙ্গে যারা যুব সম্প্রদায়, তাদের কাজের একটা বড় জায়গা তৈরি হচ্ছে। যারা টেক স্যাভি, সেই টেক স্যাভি যুব সম্প্রদায়, তাদের জন্য একটা বড় 1 লক্ষ কোটি টাকার কর্পাস তৈরি করা হয়েছে, এবং সেটাতে 50 বছরের ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে সেখান থেকে। তাতে কাজের সুযোগ অনেকটা বাড়বে। কৃষকদের জন্য বলা হয়েছে যে 11.8
কোটি অর্থাৎ 11,80,00,000 কৃষক তারা পিএম কিষাণ যোজনার আওতায় এসেছেন এবং সেই জায়গা থেকে তারা বেনিফিট পেয়েছেন, এই বিষয়গুলো উঠে এসছে। অর্থাৎ বারংবার আমরা দেখলাম আজকের যে বাজেটটি, আমি ডক্টর প্রণাম ধরের কাছে এই জায়গায় যেতে চাইছি, সেটাতে একদম শুরুতে যে 4টি সেক্টরের কথা আমরা প্রি বাজেট আলোচনাতেও সেই আলোচনায় এসেছিলাম, সেই 4টি সেক্টরকেই বারবার ফোকাস করা হয়েছে এবং সেই ফোকাসটা মহিলাদের একটা 49% ভোট, যুব সম্প্রদায় যারা নতুন ভোটার হিসেবে এবারে লোকসভা নির্বাচনে ভোট দেবেন, কিংবা কৃষক, কিংবা একেবারে দরিদ্র মানুষ যাদেরকে অনেকটাই দারিদ্র্য সীমার বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে 25 কোটি দরিদ্র মানুষকে। তো এই বিষয়গুলো মানে তাদের ভোটটা ইম্পর্টেন্ট, এটা মনে হয়েছে কি কোথাও আজকের এই বাজেটটা দেখে ডক্টর প্রণাম ধর? আমি একেবারেই অন্য কারোর প্রসঙ্গ না এনে প্রণাম ধরের প্রসঙ্গেই আসবো। হ্যাঁ নিশ্চয়ই। প্রণাম ধর একটা বাড়ি করেছে, তাতে নীলাদ্রি বাবু, আমাদের আরেকজন অতিথি আছেন, দুজনকে আমরা মানে ভাস্কর বাবু, দুজনকে আমরা ইনভাইট করলাম, শান্তম বাবুকেও ইনভাইট করলাম। বাড়িতে কিন্তু খাবার নেই, তাই আমাকে দেখাতে হচ্ছে যে আমার পর্দাটা কি সুন্দর, আমার টিভিটা কি সুন্দর, এবং টিভিটাও কিন্তু আবার আমার এক বন্ধু লোন দিয়ে কিনে দিয়েছে, তাকে কিন্তু মাসে মাসে শোধ করতে হবে। আবার যে টেবিল, চেয়ার, সোফা এগুলো রেখেছি সেগুলো শান্তম বাবু কিনে দিয়েছেন, শান্তম বাবুকেও মাসে মাসে আমাকে ঋণ শোধ করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকমই, মুখে আমরা বলছি আত্মনির্ভর ভারত, অথচ যখন বিনিয়োগের প্রসঙ্গ আসছে তখন বেসরকারি বিনিয়োগ। মানে আমার প্রশ্ন এটাই যে সরকারি খাতে যে রাজস্ব আদায় হচ্ছে কর এবং অন্যান্য সূত্র থেকে, সেটা কি অপর্যাপ্ত? তাহলে এত বেসরকারি বিনিয়োগ নিতে হচ্ছে কেন? এবং যে কথাগুলো নীলাদ্রিবাবু বললেন, পরবর্তীকালে ভাস্কর বাবু বললেন, আমি তাদের সঙ্গে একমত হয়ে নীলাদ্রিবাবুর সঙ্গে আমি যে আমরা আত্মনির্ভর ভারতের দিকে চলেছি, কিন্তু হঠাৎ 2047 কেন? মানে অনেক রকমের আসে, অপরাধের না ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। স্বাধীনতার 100 বছর কেন? 75 বছরে আমরা কি অবস্থা দাঁড়িয়ে আছি? 2 বছর আগেই এপিজাই শ্রমিক মারা গেছেন, এত সাধারণ মানুষ মারা গেছেন। হ্যাঁ, ভ্যাকসিনেশন আমরা করেছিলাম, তার মেজরিটি পোর্শন আমরা বিদেশকে বিক্রি করেছি। তাহলে এত যে এক্সপোর্টের কথা বলছি, এই বাজেটে বেশ কিছু ফিশ ফুড এক্সপোর্টে, সি ফুড হয়েছে। তা আমরা নিজেরাই আত্মনির্ভর নই, আমাদের দেশের কর্মসংস্থান বা উৎপাদনের ক্ষেত্রে এত বিদেশি বিনিয়োগ লাগছে, আবার আমরা এক্সপোর্টের কথাও ভাবছি। ডেফিনেটলি ভাবতে হবে, কিন্তু একটা ব্যালেন্সড গ্রোথ হবে। তো ব্যালেন্স গ্রোথ কোথায় হলো? আমরা পেট্রোল ডিজেল, যেটা জিনিসপত্রের দাম বৃদ্ধির মূল কারণ, সেটাকে জিএসটির আওতায় কোথায় আনতে পারলাম? আমরা কোথায় শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে আরো বেশি বাজেট সংস্থান করতে পারলাম? আমরা এত নারী শক্তির কথা বলছি, আমাদের একটা পরিসংখ্যান একটু আগে পেলাম যে 36% অফ দ্য প্রেগনেন্ট মাদার্স দে আর সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন। এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ আমাদের নারী শক্তিকে এত মনে পড়ে গেল। আর নীলাদ্রি বাবু যে বললেন আমরা ডাইরেক্টলি ওই টাকা বা ইনসেন্টিভ দেওয়ার পক্ষপাতী নই, তাহলে হঠাৎ 80 লক্ষ লোককে রেশন দেওয়ার ঘোষণা হলো কেন? এটাতে এক অর্থে তাদের হাতে ইনডাইরেক্টলি তাদের ইনকামের একটা অংশ কমিয়ে তাদের হাতে রেশন ধরিয়ে দেওয়া, মানে এটা কি ভোটের আগের প্রতিশ্রুতি, মানে ভোট কেনার প্রতিশ্রুতি নয় না? আমার এগুলো একটু ধাঁধা লেগেছে। আর সাধারণ মানুষের জন্য যে কিছু ঘোষণা হয়নি, সেটা তো শুধু প্রণাম ধরের কথা নয়, বিভিন্ন চ্যানেলগুলো এর মধ্যে আমি বেশ কিছু আলোচনা শুনে ফেললাম। অনেকেই কিন্তু মেজরিটি বলছেন, যেটা ভাস্কর বাবু বললেন, এবং অন্যান্য মেজরিটি বলছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। বিনিয়োগের লক্ষ্যে বাজেট হলো, এবং বিনিয়োগ কারা করে? তারা শিল্পপতিরা কেন বিনিয়োগ করে? শিল্পপতিরা বিনিয়োগ করে কারণ তারাই তো আমাকে রুটি রুজির পরবর্তীকালে ক্ষমতায় আসতে পারে। সারা পৃথিবী রাজনীতি, আমরা তো তার বাইরে নই, নাহলে তো করাপশন ইন্ডেক্সে আমরা এগিয়ে আসতে পারতাম না। দুর্নীতির ইন্ডেক্সে গতকাল আমরা অনেকটা স্থান পরিবর্তন করে 10টা স্থান ওরে গেছি। আমি তো আমার প্রথম পর্বেও একই কথা বলেছিলাম যে আমরা দুর্নীতি মুক্ত হতে পারবো না। একদম নীলাদ্রিবাবু ঠিক কথা বলেছেন যে আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গেও আমরা দুর্নীতির বাইরে নই। আমি ওনার সঙ্গে একদম একমত যে কিছু মানুষ এরকম থেকেই যাবে রাজনীতিতে যারা দুর্নীতি করে, কিন্তু তারাই তো সবটা নয়। যদি তুমি অধম হও তাহলে আমি উত্তম হইব না। আমরা রাজনীতির বাইরে বেরিয়েছে যদি আমরা আরেকবার ক্ষমতায় আসতে চাই,
ভাস্করবাবু বলবেন, আমি এক্ষুনি শেষ করে ফেলবো। আমরা যদি রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমাদের উত্তরণ চাই, বারবার বলছি আত্মনির্ভর ভারত, সেটা কি স্বামী বিবেকানন্দ চাননি? এটা নেতাজি সুভাষচন্দ্র চাননি? শুধুই মহাত্মা গান্ধী? যে এই যে আমাদের ভাবনা যে মহাত্মা গান্ধীর ভারত, বিবেকানন্দের ভারত, বিজেপির ভারত, তৃণমূলের ভারত, এর বাইরে বেরিয়ে এসে যে দল ক্ষমতায় দীর্ঘদিন আছেন, এটা তো স্বাভাবিক যে 10 বছর ধরে 14 বছর ক্ষমতায় আছেন, 10 বছরে 11 বছর ক্ষমতায় আছেন, 10 বছরে 25 কোটি লোককে দারিদ্র্যের বাইরে ভাগ করে নিয়ে এলেন, খুব ভালো, কুডোস টু ইউ। কিন্তু তার বাইরে গিয়ে কেন 25 কোটি, কেন বছরে 2.5 কোটি, কেন বছরে 25 কোটি নয়? 140 কোটি লোকের দেশে মাত্র 25 কোটি দারিদ্র্যের বাইরে বেরিয়ে এলেন। আর 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 মাত্র 3% যে 78% জিডিপির ভোগ করেন, সেটা তো কই পরিসংখ্যানে এলো না। রিজার্ভ ব্যাংকের ডেটা রোজ চেঞ্জ হয়ে যাচ্ছে। রিপোর্ট অন কারেন্সি অ্যান্ড ফিনান্স অনেকটা সাবটেক্সট, একটু যদি খুলে পড়েন দেখবে ওটা অনেক সামারাইজড ফর্মে, আগে যে ডেসক্রিপটিভ ফর্মে দেখানো হতো সেটা অনেক সামারাইজ। সবই ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাগুলো তো যাচ্ছে সমর্থিত সরকারি সূত্র থেকে, ডেটাগুলো অনেক সামারাইজ, এবং বারবার গোল 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 কথা বলা হচ্ছে, আমরা লক্ষ্যমাত্রার এই ধারে চলে যাচ্ছি, আমরা অমুক বড় $5 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে যাচ্ছি। কিন্তু একবার বুকে হাত দিয়ে হ্যাঁ, সাধারণ মানুষের জন্য কি ঘোষণা করলেন? সাধারণ মানুষ কি পেলেন? এই জায়গাটা কতটা কর্মসংস্থান পেলেন? কতটা আয়ের ছাড় পেলেন? কতটা জিনিসপত্রের দামে লাগাম ধরতে পারলেন? কতটা পেট্রোলিয়াম জাত প্রোডাক্টকে জিএসটির আওতায় আনতে পারলেন? কতটা সাধারণ মানুষের আয় বৃদ্ধি না করলেও ব্যয় কমাতে সাহায্য করলেন? এটুকু একটু বলুন, এটা অনুরোধ। একদমই আমরা বাজেট আলোচনার আগে সাধারণ মানুষ কি চাইছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। তারা চাইছে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে কমব্যাট করুক সরকার, দ্রব্যমূল্যটাকে খানিকটা কমানো যাক, পেট্রোল ডিজেলের দামটাকে খানিকটা কমানো যাক, যে গ্যাস বাড়িতে ব্যবহার করা হয় তার দামটা একটুখানি যদি কমানো যায়, এই বিষয়গুলোর দিকে সাধারণ মানুষের নজর থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষা স্বাস্থ্য খাতে যদি ব্যয় বরাদ্দ বাড়ে, সেই বিষয়ে কোনো সেরকম ইঙ্গিত তো পাওয়া যায়নি। আমি ভাস্কর সিংহ রায়ের কাছে যাবো খুব সময়। আমি দেখুন আরেকটা জায়গায় যেতে হবে। আমাদের এখানে যে দুর্নীতির কথা বললেন, যে ডক্টর প্রণাম ধর বললেন যে দুর্নীতি নিরসনে প্রযুক্তির ব্যবহারের কথা আমরা জেনে আসছি, যে প্রযুক্তি ব্যবহার করলে কর যেগুলো চুরি হয়, আমাদের জিএসটি বলুন, আগে ভ্যাট ছিল, সেগুলো চুরি হয়, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি হয়, সেগুলোকে আটকানোর জন্য প্রযুক্তির ব্যবহার করা। এইবারে আমি নিজে জিএসটি বা ইনকাম ট্যাক্স ব্যাপারটার সঙ্গে জড়িত। জিএসটির ক্ষেত্রে এখনো অব্দি একটি সফটওয়্যার তৈরি করা গেল না যেখানে জিএসটি তে কোটি কোটি টাকা যে চুরি হচ্ছে, ভুয়ো ডিলারদের মাধ্যমে হচ্ছে, ট্যাক্স ক্রেডিট নিয়ে বেরিয়ে যাচ্ছে, সরকারের কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে, এখনো অব্দি ইনডাইরেক্ট ট্যাক্স এর সবকিছু জিএসটির আন্ডারে এনে তাদের কিন্তু এখনো অব্দি সেটা করা যায়নি। এটা মেনে নিতে হবে, প্রত্যেকটা জিএসটি কাউন্সিলে আবার চেঞ্জেস গুলো করা হয়। এর সাথে সাথে আপনি যেটা ডক্টর প্রণাম ধর ঠিকই বললেন যে এখন অব্দি পেট্রোলিয়াম প্রোডাক্ট গুলোকে, পেট্রোলিয়াম বা যেটা আপনার গ্যাস, পেট্রোল, এগুলোকে কিন্তু জিএসটির আন্ডারে আনা যায়নি সর্বভারতীয় ক্ষেত্রে। এবং জিএসটি তে কেন আনা যায়নি সেটাও একটা ব্যর্থতা। এখানে এক দেশ এক কর ব্যবস্থার কথা বলা হয়েছে পূর্ববর্তী বাজেটগুলোয়, কিন্তু সমতা রক্ষার ক্ষেত্রে আমরা দেখছি শিল্পপতিরা কি এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন? কারণ এখন প্রযুক্তির ব্যবহারে সাধারণ চাকরিজীবীদের এমনিতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন জিনিসের ব্যবহারে অনেক চাকরি কমে গেছে। তাহলে এই প্রযুক্তি নির্ভর চাকরি কি ক্ষেত্র প্রস্তুত হচ্ছে কি? আপনি বলছেন স্টার্ট আপ কোম্পানি, আমরা জানি যদি ডেটা নিয়ে অ্যানালিসিস করি যে কত হাজার স্টার্ট আপ কোম্পানি তৈরি হয়েছে, বাজারের অভাবে সেই স্টার্ট আপ কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়েছে। আজ এখানে আপনাকে যদি টাকা দিয়ে দেওয়া হয়, আপনি তাতে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন না, কারণ আপনাকে বাজার নির্দিষ্ট করতে হবে। সরকার কি সেই বাজারটা নির্দিষ্ট করার জন্য কোনো পরিকাঠামো তৈরি করেছে? আমি আমার এক প্রোডাক্টটা কি আমি বাজারে বিক্রি করতে পারবো? তার জন্য দরকার এক্সপোর্ট। আপনি এখনো আমাদের এখানে এক্সপোর্টের হার কিন্তু সেই অর্থে বাড়েনি। তাহলে এক্সপোর্টের হার বাড়েনি এবং আমার নির্দিষ্ট বাজার তৈরি হয়নি। আমার স্টার্ট আপ গুলোকে ভেঞ্চার ক্যাপিটাল বা এফডিআই আমাদেরকে ইনভেস্ট করবে, তার উপরে আমাদের স্টার্ট আপ ক্যাপিটাল চলবে, আমাদের স্টার্ট আপের ক্যাপিটাল চলবে, এই পরিস্থিতিটা কিন্তু এখন নেই। যেটা দরকার ছিল, আমাদের এখানে ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের
তুলনা এই অর্থে করা যাবে না। ভারতবর্ষের যে গণতান্ত্রিক পদ্ধতি, সেখানে 140 কোটি লোক, সেখানে একটা বিরাট কর্মসংস্থানের জন্য প্রযুক্তিগতভাবে এবং অপ্রযুক্তিগতভাবে বিভিন্ন শ্রম দান করার জন্য মানুষ তৈরি আছেন। তাদেরকে ব্যবহার, হিউম্যান ক্যাপিটালকে ব্যবহার করার যে প্রয়াস যেটা ভারতবর্ষ করতে পারে, সেই হিউম্যান ক্যাপিটালকে ব্যবহার করার জন্য কোনো দিশা নেই। আপনি যে একটা বিরাট বাজার রয়েছে ভারতবর্ষে, তার সাথে সাথে বিরাট কর্মদক্ষ মানুষ রয়েছে, তাদেরকে ব্যবহার করা হবে কিভাবে সেটা জানি না। এবং ধীরে ধীরে আমরা দেখেছি যে সব দেশীয় যে কারখানাগুলো ছিল, শিল্পগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এবং বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। বেসরকারি হাতে তুলে দেওয়াতে কর্মসংস্থান বাড়ছে না এবং আপনার একটা গ্রোথ, আপনি মানে যেটা গ্রোথের আশা যে করছিলেন আপনার যে নীলাদ্রি কথাটা বন্দ্যোপাধ্যায়, বলছেন, right. তার যে ডেটাগুলো তুলে ধরছেন, তার সঙ্গে কিন্তু আপনার বাস্তব পরিস্থিতিতে এমপ্লয়মেন্ট জেনারেশন এবং হিউম্যান ক্যাপিটালের ইউটিলাইজেশনটা কিন্তু মিলছে না। বারবার ধরে 2047 সালের কথা, 100 বছরের কথা বলে সেইখানের দিশা দেখিয়ে আজকের জন্য পরিকাঠামো তৈরি হবে, সেই পরিকাঠামো ব্যবহার করার জন্য যে পরিস্থিতি থাকছে কিনা সেটা হয়নি। সাধারণ মানুষ কিন্তু, আমি আপনাকে বারবার বলছি, এই বাজেটে দিশাহীন এবং তাদের কোনো রকম ভাবে কোনো কিছু সুবিধা হয়নি, এটা বলতে পারি। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যে দিশাটি দেখাচ্ছিলেন, অর্থাৎ যদি মানে যারা বেসরকারি বিনিয়োগ আসে তাহলে কর্মসংস্থান বাড়বে, ইন্ডাস্ট্রি অনেক বেশি বড় হবে এবং অর্থনীতিও সুগম হবে, অর্থনীতি অনেক বেশি এস্টাবলিশড হবে, আমাদের ভিতটা আরো শক্ত হতে পারে, কিন্তু সেরকম আশা তো দেখতে পাচ্ছেন না ডক্টর প্রণব ধর কিংবা ভাস্কর সিংহ রায়রা। শান্তম, প্রথমত আমি ভাস্কর বাবুকে বলবো, বাজার পড়ে গেছে, এই মুহূর্তে বাজার কিন্তু ভালো করছে, উঠছে। অলরেডি ভারতের বাজার একেবারে সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে, সেন্সেক্স 100 পয়েন্ট ক্রস করে গেছে এই মুহূর্তে বৃদ্ধিতে, অলরেডি রেকর্ড লেভেলে আছে। তো যাই হোক, বাজার অর্থাৎ বাজেটকে অ্যাকসেপ্ট করেছে। দ্বিতীয়ত, দিশা দেখতে না পাওয়ার কারণ শান্তম আমার মনে হয় নেহেরুবাদী মানসিকতা, যার মধ্যে আমরা সবাই ট্র্যাপড হয়ে যাচ্ছি অল্প বিস্তর। এই নেহেরুবাদী মানসিকতা আমাদের বেসরকারি বিনিয়োগকে একটু সন্দেহের চোখে দেখতে শিখিয়েছে। এটা বুঝতে দেয়নি যে বিশ্ব বাজার পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকের পৃথিবীতে বেসরকারি বিনিয়োগ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশনের মূল একটা স্তম্ভ। এই কারণে চীন, যারা এতদিন কমিউনিস্ট দেশ ছিল, তারা বেসরকারি বিনিয়োগকে এত গুরুত্ব দিয়েছে, কমিউনিজমের পথ থেকে সরেছে। ভারতবর্ষের কিছু মানুষ সেই নেহেরুবাদী মানসিকতা থেকে আর বেরোতে পারছেন না, যদিও তার দল কংগ্রেস বেরিয়ে এসেছে। তো এবার আরেকটা কথা মনে করি যে ভাস্করদা ঠিকই বলেছেন, ভারতে যে বিভিন্ন রকম পরিকল্পনা হয়, এমপ্লয়মেন্ট কি বাড়ে? এমপ্লয়মেন্ট বাড়ে না দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ক্যাপিটাল ফার্স্ট স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল। ভারত একটা লেবার ইন্টেন্সিভ দেশ, সেখানে টেক্সটাইল, গার্মেন্টস এর মতো সেক্টর যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারত, সেটা না করে বড় বড় স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমরা মেশিনের পেছনে ব্যয় করলাম, কর্মসংস্থান না করে। সেদিন যেভাবে ভারতের বেসিক স্ট্রাকচারটা, যে ফাউন্ডেশনটাকে নড়বড়ে করে দেওয়া হয়েছিল, অর্থাৎ যতই গ্রোথ হোক না কেন তোমার এমপ্লয়মেন্ট হবে না, সেই ফাউন্ডেশন, বাড়ির ফাউন্ডেশনটা ভেঙে তাহলে ভারতবর্ষটাকে ভেঙে নতুন করে একটা বাড়ি তৈরি করতে হয়, সেটা তো সম্ভব নয়। সেই লায়াবিলিটিটা কিন্তু প্রতি সরকার ক্যারি করছে, সেদিনের সেই ঐতিহাসিক ভুলে। আজকের দিনে বর্তমান সরকার যেটা করছেন, তারা চেষ্টা করছেন প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট হলে কি হয়, এসএমই সেক্টরের গ্রোথ হয়। ধরুন পশ্চিমবঙ্গে যদি মমতা সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে না দিত, সিঙ্গুরের প্রকল্পটা হতো, তাহলে সিঙ্গুরকে কেন্দ্র করে জামশেদপুরে যেরকম হয়েছে অনেক ছোট বড় শিল্প হতো, তাতে ছোট ছোট এন্টারপ্রেনাররা থাকতেন, সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হতো। এই যে বেসরকারি বিনিয়োগের প্রয়োজনটা, সেটাই তারা বুঝতে পারছেন না। এই মানসিক পভার্টি যেটা, তার থেকে বোধহয় একটু বেরিয়ে আসার প্রয়োজন আছে, তারপর আমরা দেশের পভার্টি অ্যালিভিয়েট করতে পারবো। অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি, পভার্টি অ্যালিভিয়েশনে একটা কথা বললেন, মাফ করবেন। দেখুন, ভারতবর্ষের এই যে প্রগতিতে স্টিল কোম্পানিগুলো, মানে আমরা সেল প্রতিষ্ঠা হওয়া, আপনি বলছেন যে ইস্পাত প্রকল্পগুলো তো একটা ফাউন্ডেশন অফ আওয়ার ইকোনমি। আপনি আমাদের ভারত ব্লান্ডার, আমি বলছি হিস্টোরিক্যাল, আপনি কি বলছেন? এই নেহেরু কারণটাও বলেছেন, আপনি এটা বলছেন? না 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 না, আপনি যদি জওহরলাল নেহরুকে আইআইএম তৈরি করার জন্য আপনি যদি গালাগাল করেন, আইআইটি তৈরি করার জন্য গালাগাল করেন, আপনি যদি
ভারতবর্ষের স্টিল ফ্যাক্টরি গুলো তৈরি করার জন্য যার জন্য তাকে আপনি মনে করেন যে প্রগতির জন্য নয়, এটা ব্লান্ডার। এই ধরনের বক্তব্য আমি আগে কোনোদিনও শুনিনি। ট্যাক্সের টাকা মেশিনের পেছনে ব্যয় হয়েছে। আরে মেশিনের পেছনে ভাস্কর বাবু একটা প্ল্যান্ট তৈরি হলে তো এটা আমাদের দেশের আপনি কি জানেন ইস্পাত শিল্পতে আজ যেখানে দাঁড়িয়েছে ভারতবর্ষ তার ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছিলেন জওহরলাল নেহরু। আমাদের শিক্ষা ব্যবস্থা, এক সেকেন্ড, আমাদের আইআইটি গুলো কে তৈরি করেছিলেন? জওহরলাল নেহরু। শুনুন, জওহরলাল নেহরুর ব্যর্থতা আপনি বলতে পারেন। দেখুন, এক মিনিট নীলাদ্রিবাবু আমার কথাটা শুনে নিন, মানুষ দেখতে পাচ্ছে। এক মিনিট নীলাদ্রিবাবু, নীলাদ্রিবাবু একটা নীলাদ্রিবাবু এক মিনিট, নীলাদ্রিবাবু এক মিনিট, নেহরু নীলাদ্রিবাবু এক মিনিট, নীলাদ্রিবাবু এক মিনিট, নীলাদ্রিবাবু এক মিনিট শুনুন, যে ভাইরাসে আক্রান্ত তার থেকে নীলাদ্রিবাবু এক মিনিট, আপনি বলেছেন উচ্ছিষ্ট হয়ে পড়েছেন, একটু শুনে নিন। নীলাদ্রিবাবু, আইআইটি, আইআইএম এবং ইস্পাত শিল্প তৈরি করা যদি নেহরুর ব্যর্থতা হয়, আবার একটু বলতে দিন। আপনি অন্যদের কথার মধ্যে কথা বলেন না, এটা সমস্যা। কথাটা বলতে দেন না, আপনার এটা সমস্যা। আপনার একদম মানে এটা আপনার সমস্যা। এক সেকেন্ড, আমি এটা বলে দিচ্ছি। তাহলে আপনার মতন মানুষ তাদের কাছে নরেন্দ্র মোদীর মন্দির তৈরি করাটা দেশের সাফল্য, আপনার সঙ্গে আর কি আলোচনা করব? যিনি আইআইটি, আইআইএম, দেশের ইস্পাত শিল্পর ফাউন্ডেশন তৈরিটাকে ব্লান্ডার বলেন আর মন্দির তৈরিটাকে নিশ্চয়ই সমর্থন করেন, তার সঙ্গে আর যাই হোক আলোচনা করলে কি বলা যায়? বেশ 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 কথা বলা আমি ডক্টর প্রণব ধরের কাছে মানে মন্দির তৈরি করুন আপনারা, আরো মন্দির তৈরি করুন, দেশের প্রগতি আসবে। নেহরু মন্দির তৈরি করেননি, নেহরু মন্দির তৈরি করেন। রাজনৈতিক দলের রাজনৈতিক ভাস্কর রাজনৈতিক দলের ভাস্কর নীলাদ্রি মন্দিরে রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র। হ্যাঁ, সেটা তো বিরাট। দেশের শিল্পের ক্ষেত্রে, দেশের শিল্পের ক্ষেত্রে নেহরুবাদীদের না, নেহরুবাদী, আপনি নেহরুকে পড়েছেন, রাম বিরোধী, আপনি ডিসকভারি অফ ইন্ডিয়া পড়েছেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। আমি হ্যাঁ নিশ্চয়ই আমি আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু ডক্টর প্রণব ধরের কাছে যাবো। সেটা হচ্ছে নেহরুজি কি করেছিলেন এবং এই মুহূর্তে মোদিজি কি করছেন, আমরা সেই তুল্যমূল্য আলোচনার মধ্যে যাব না, কারণ মাঝখানে অনেকগুলো 7.5 দশক পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই 7.5 দশকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যখন আমাদের এখনো পর্যন্ত আলোচনা করতে হচ্ছে ওই হাঙ্গার ইন্ডেক্সে 111 নম্বরে থাকা নিয়ে, আমাদের এখনো পর্যন্ত আলোচনা করতে হচ্ছে 66 লক্ষ মানুষ পরিসংখ্যান অনুযায়ী রাত্রিবেলায় না খেতে পেয়ে জল খেয়ে ঘুমোতে যায়, আমাদের এখনো পর্যন্ত আলোচনা করতে হচ্ছে যে কৃষকদের জন্য আমরা কি করতে পারলাম, আমরা মহিলাদের জন্য কি করতে পারলাম, 3 তালাক বিল রদ করতে পারলাম, আমাদের এখনো পর্যন্ত আলোচনা করতে হচ্ছে, আমাদের এখনো পর্যন্ত আলোচনা করতে হচ্ছে। আমি ডক্টর প্রণব আমি আসছি আমি 1 মিনিটের জন্য আনইন্টারাপ্টেড পর্বে যাবো এবার। ডক্টর প্রণব ধর, আলোচনায় না গিয়ে, কারণ আমরা তো নেহরু 2047 নিয়ে আলোচনা করছি না, আমরা বাজেট 2024 নিয়ে আলোচনা করছি, ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতি। সেখানে আমি একটু মনে করিয়ে দিই, যারা রিটায়ার করবেন, ন্যাশনাল পেনশন স্কিম তাদের বিনিয়োগ করার কথা বলা হয়েছে, কিন্তু যারা রিটায়ার করবেন, যারা পেনশনভোগী, যারা হতদরিদ্র, স্পেশালি এবলড, যারা অবসরের পরে কিভাবে তাদের আয়ের সংস্থান হবে, সেই বিষয়গুলো বাজেটের মধ্যে নেই। যারা বর্তমান আয়ভোগী। হ্যাঁ ডক্টর ধরের সঙ্গে আমরা বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হলাম। আমি আসবো ডক্টর ধরের কাছে, আবার যোগাযোগ স্থাপিত হলে, পুনঃস্থাপিত হলে। বাজেটের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে নতুন বরাদ্দ, বাজেটের মধ্যে অনেকগুলো জিনিস নেই যেটা সাধারণ মানুষের একটু সুরাহা হতে পারত। এবং বেসরকারি বিনিয়োগের কথা বারবার করে বলা হচ্ছে। বেসরকারি বিনিয়োগ মানে কিন্তু অতিরিক্ত চার্জ, যারা বেসরকারি ব্যাংকে টাকা রাখেন তাদের অনেক বেশি টাকা রাখতে হয় এবং ট্রানজাকশন চার্জ ইত্যাদি অনেক বেশি দিতে হয়। বেসরকারি বীমা, যাদের স্বাস্থ্য বীমা আছে, বেসরকারি বীমার ক্ষেত্রেও অনেক বেশি ব্যয় বহন করতে হয়। সুতরাং বেসরকারীকরণ মানেই যে সমস্যার সমাধান তা কিন্তু নয়। এটা আমার বক্তব্য যে বেসরকারি বিনিয়োগ মানেই সাধারণ মানুষের সুরাহা নয়। একটু মনে করিয়ে দিই, বেসরকারি ব্যাংক, রেলের বেসরকারীকরণ, তাতে কিন্তু সাধারণ মানুষকে
অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, Right. বিমানের বেসরকারীকরণ তাতে অনেক বেশি টাকা ট্যারিফ দিতে হচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি বেসরকারি বিনিয়োগই প্রাধান্য পায়, তাহলে সরকার যে রেভিনিউ আর্ন করছেন, তাদের যে আয় সংস্থান হচ্ছে সেটা যাচ্ছে কোথায়? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মিশ্র অর্থনীতি। সরকারি আয়কে যদি প্রাধান্য দেওয়া না হয়, বেসরকারীকরণকেই যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে এটা আমরা যে সাধারণ মানুষ তাহলে সরকার স্বীকার করুন ব্যর্থ, তাই বেসরকারি হাতে সরকারকে তুলে দিচ্ছি। একদম। আমি 1 মিনিটের জন্য যাব ভাস্কর সিংহ রায়ের কাছে। 1 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, আমাদের দেশের বাজেট আমাদের দেশের একটা দিশা দেখায়, আমাদের দেশটা কোন দিকে যাবে। আমাদের দেশটা কিন্তু মিশ্র অর্থনীতির মধ্যে দিয়ে চলেছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি ধনতান্ত্রিক রাষ্ট্র নয় যেখানে বেসরকারি বিনিয়োগের উপরই নির্ভর করে থাকবে। আমাদের দেশীয় শিল্পগুলো যেগুলো আছে সেখানে প্রচুর কোটি কোটি মানে লক্ষ কোটি টাকার সম্পত্তি আছে। সেগুলোকে আমরা যদি বেসরকারি হাতে নামমাত্র মূল্যে তুলে দিই, তাহলে আমাদের দেশের যে এতদিন ধরে সম্পদটা সৃষ্টি করা হলো সেই সম্পদের সঠিক ব্যবহার করা হলো না। এখানে আমাদের এই মিশ্র অর্থনীতির হাত ধরেই আমরা কিন্তু সাবকন্টিনেন্টে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছিলাম। সেই প্রগতিটাকে, সেই উদ্দেশ্যটাকে নষ্ট করে দিয়ে সম্পূর্ণ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে যদি আমাদের পরিচালিত করা হয়, আমাদের সেটা মুখ থুবড়ে পড়বো, যেমন ল্যাটিন আমেরিকার অনেক দেশগুলো হয়েছে। আমরা এখানে আমাদের যে এখানে কেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং ব্যাংকিং সেক্টর যে কথাটা বললেন, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরে বেসরকারি বিনিয়োগ হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে গ্রোথ দেখুন, এলআইসির গ্রোথ অনেক বেশি আদার দ্যান প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি। সুতরাং বেসরকারি কারণটাই সব দিক থেকে উদ্দেশ্য সফল হবে, আমাদের প্রগতিতে বিরাট বড় কিছু আনবে তা কিন্তু নয়। এবং বেসরকারি বিনিয়োগ যদি তুলে নিয়ে যাওয়া যায়, তখন আপনারা দেখি শেয়ার মার্কেটে ধস নামে, এফডিআই এর ইনভেস্টমেন্ট যে কোনো সময় বেটার জায়গা পেলে তুলে নিয়ে যায়। আমাদের দেশীয় ব্যবস্থাটাকে, আমাদের দেশের সম্পদকে পূর্ণ সদ্ব্যবহার করার জন্য সরকারের ব্যর্থতাটা প্রতি মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। এই বাজেটেও আমরা দেখতে পেলাম যে বিদেশি বিনিয়োগের উপর নির্ভর করে যে দেশীয় কথা, আত্মনির্ভরের কথা নরেন্দ্র মোদী বলেন, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেন। আজকে প্রধানমন্ত্রী মিথ্যা কথাগুলো অর্থমন্ত্রী ভাষণের মাধ্যমে আরো পরিষ্কার হয়ে গেল। সুতরাং আমরা আগামী দিনে কোথায় গিয়ে হেড করব, আমরা সেটা এখন অবধি বুঝতে পারছি না। আমি লাস্ট 1 মিনিট নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আনইন্টারাপ্টেড। নেহেরুবাদী চিন্তা রাম বিরোধী হতে হতে কখন যে ভারত বিরোধী হয়ে যায় অনেক সময় বোঝা যায় না। যাই হোক, এই সরকারের চিন্তা হচ্ছে, এটা তো মানুষের রায় ক্ষমতায় এসছেন, এবং এদের চিন্তা হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। আমি সম্পূর্ণ একমত তার সাথে। তো এবার প্রণামদা প্রশ্ন করলেন, তাহলে গভর্নমেন্টের সম্পদটা, রেভিনিউটা কোথায় যাবে? গভর্নমেন্টের রেভিনিউটা যাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে, গভর্নমেন্টের রেভিনিউটা যাবে গরিব মানুষের কে পভার্টি লাইন থেকে বার করে আনতে, গরিব মানুষের সুযোগ সুবিধা পৌঁছে দিতে গরিব মানুষের কাছে। গভর্নমেন্টের রেভিনিউটা যাবে শিক্ষা স্বাস্থ্যে, যেটা ডক্টর অমর্ত্য সেন বলেছেন। নেহেরু এর কোনো কিছুই করেননি। এবার প্রশ্নটা হচ্ছে আজকের এই আলোচনায় কেন নেহেরুর কথা বারবার আসছে? কারণ তিনি দেশের ফাউন্ডেশনটা তৈরি করেছিলেন, এবং ফাউন্ডেশনটা নরওয়ারে করে তৈরি করছিলেন। কোথায় না, ভারত একটি লেবার ইন্টেন্সিভ ইকোনমি, তিনি ইনভেস্ট করেছিলেন মানুষের করের টাকা দিয়ে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে, যার ফল হয়েছে ডিজাস্ট্রাস। আজকে ভারত একটি বাজার অর্থনীতি হয়ে উঠতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, জনসমর্থন নিয়ে। নেহেরুবাদীরা এটা মানতে পারছেন না, ঠিক যেমন তারা মানতে পারছেন না ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা। আরে বাবা, ইকোনমি কোথায় এলো? ধর্ম আর অর্থনীতি। আপনারা ফ্যাক্টরি করবেন না মন্দির করবেন, সেটাকে পরিষ্কার করুন। আগামী দিনে কি এই সরকার মন্দির তৈরি করবে শুধু? এটাকেই বলা হবে অর্থনীতির ফ্যালাসি কিংবা রাজনীতির অ্যাডভান্টেজ। অর্থনীতির ফ্যালাসি এবং রাজনীতির অ্যাডভান্টেজ। আমরা নতুন অর্থনীতি দেখতে পাচ্ছি, মন্দির তৈরি করাই নাকি অর্থনীতি ফ্যালাসি। এই ধরনের রাম রাম করে আপনার পেট যদি ভরে যায় রাম নাম করে, তাহলে কিন্তু আর কোনো শিল্পের দরকার নেই। আজকের যে বাজেট বক্তৃতা 57 কিংবা 58 মিনিটের, সেই বাজেট বক্তৃতায় স্পিরিচুয়াল ট্যুরিজমের কথাও কিন্তু এসেছে নির্মলা সীতারামনজির মুখে। সুতরাং মহিলাদেরকে উনি ফোকাসটা কোন করবেন? আমাদের দেশে মহিলারা ম্যাল নিউট্রিশনে ভোগেন। লাখপতি দিদি হচ্ছে, প্রসব করার সময় মারা যায়। লাখপতি দিদি হচ্ছে।
এবং সেই সঙ্গে সঙ্গে মানে লাখপতি দিদির কথাটাও এসছে, সেই সব স্কিম নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা অবশ্যই হবে, কিন্তু আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য ভাস্কর সিংহ রায়, অনেক ধন্যবাদ ডক্টর প্রণাম ধর, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে আমাদের সঙ্গে এই সংক্ষিপ্ত বাজেট আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। শিক্ষা স্বাস্থ্য খাতে কোনো রকম ইঙ্গিত তো তেমনভাবে দেখা গেল না। কয়েকটি মেডিকেল কলেজ একটু বেশি সংখ্যায় বাড়ানোর জন্য একটি প্রস্তাব দিয়েছেন অবশ্য নির্মলা সীতারামন, কিন্তু সরকারি পরিসংখ্যান বলে শেষ করি। সেটা হচ্ছে 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম 2 বছরে মোদী সরকার মোট খরচের মাত্র 2.4% স্বাস্থ্য খাতে খরচ করেছিল। শেষ 3 বছরে সেটা 2%-এরও কমে নেমে এসেছে। এবং একইভাবে শিক্ষা খাতে প্রথম বছরে 3.3% খরচ ছিল, আর এখন সেটা 2.5%-এর ঘরে নেমে এসেছে। সুতরাং এই জায়গাটায় শিক্ষা এবং স্বাস্থ্য কিংবা মহিলাদের জন্য তাদের যে সার্বিক উন্নয়নের কথা এখনো ভাবতে হচ্ছে। স্বাধীনতার 76 বছর পেরিয়ে আমরা 77 বছরের পথে চলেছি, যাত্রা করেছি, কিন্তু সেই জায়গা থেকে এখনো পর্যন্ত এই বিষয়গুলো ভাবা গেল না। গত 10 বছরে 25 কোটি গরিবকে দারিদ্র সীমার নিচ থেকে উপরে তুলে আনা সম্ভব হয়েছে, বের করে আনা সম্ভব হয়েছে, একটা মাল্টি ডাইমেনশনাল পভার্টির বাইরে বের করে আনা সম্ভব হয়েছে, আজকে দাবি করেছেন অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু এখনো পর্যন্ত সেই গরিবদের কথাই ভাবতে হচ্ছে। এখনো পর্যন্ত ভিতটা নড়বড়ে বলে দায় চাপাতে হচ্ছে 77 বছর আগের সরকারকে কিংবা 74 বছর আগের সরকারকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 10 বছরেও কি পরিবর্তন করা গেল না? যখন বিভিন্ন মাল্টিমিলিয়নিয়ার তৈরি হয়ে যাচ্ছে ভারতবর্ষে, তখন কিছু মানুষ এখনো পর্যন্ত আস্তাকুর থেকে খাবার খুঁজছে। সেটাই বোধহয় আমাদের লজ্জা। আমাদের আজকের এই বাজেট আলোচনা, বাজেট 24, এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, চোখ রাখবেন হাই নিউজে। নমস্কার।